দেখো এবার যাচ্ছে পার্ট 3। এবার গেল হচ্ছে তোমার পার্ট 3। এটা ইয়ার কালি গেল, কথা হচ্ছে এইটা গেল তোমার হচ্ছে পার্ট 3। পার্ট 1-এ কি বলছি যে 10% সরল সুদ 2 বছরে 20%, চক্রবৃদ্ধি সুদ 20% তো হবেই। অ্যাড কী হবে বলিস তোমাকে আমি, যেই পার্সেন্ট লেখা থাকবে এর আবার 10%, যদি 2 বছর হয় তাহলে বলতে হবে 20%। দেখো এটা কিন্তু এটা হবে না, এটা অনেকে হয়তো বলতে পারে হবে না এটা, তাহলে 20% অনুপাত যেহেতু বলছো তোমাকে 10-এর 10% মানেই কিন্তু তোমার 1%। এটাও আমি আগে দেখাইছি কি করে হচ্ছে। 20-এর 20% 20-এর 20% মানে 20%, আর হচ্ছে 1%, বুঝে গেছো 20 আর 21। এই গল্পটা বলছি, পার্সেন্ট লাস্টে কেটে যায়, জানো নিয়ম টিয়মগুলো জাগা। এইবার যেটা ব্যাপার 2 নম্বর কি বলছি, যে যদি তোমার একটি বীজ অপর বীজের অনন্যক হয়, দ্বিঘাত সমীকরণে তোমাকে 2টা জিনিস মনে রাখতেই হবে। সেটা দেখো কিছু মুখস্থ এটা দরকার। সেটা তোমার কি, আলফা ধরি কেন এটাও বলছি, কারণ প্লাস বিটা মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা সি বাই এ, এটুকু তোমাকে মুখস্থ রাখতে হবে। বলে হ্যাঁ মুখস্থ আছে। তাহলে একটি অপরটির অনন্যকে বেশিরভাগই দেখবা ইন্টু দিয়েই কাজ করে। আর ইন্টু দিলে তোমার এখানে সুবিধা হচ্ছে, অনন্যক মিন্স বলছি আলফা যদি একটা হয় তাহলে অনন্যক মানে লব হর হবে, হর লব হবে। কি লিখবো, সি বাই এ, সি কে বলবা বিসি, এ কে বলবা এই এ। এটা গুণ করলে 1 হয়, বিসি সমান সমান 1, তাহলে এ সমান সমান বিসি। রিপিট দিচ্ছি যে আমি এরকম করেও তোমাদের টাঙাই দিতে পারতাম, কিন্তু বেসিক শেখালাম, মনে শান্তি পেলাম। এইবার আমি আসি শর্টকাট নিয়ম, মানে শর্ট ট্রিক্সের মধ্যে দিয়ে। তুমি বললো ঠিক আছে, আপনি করলেন ঠিক আছে। আরে ইয়ার এত ডিস্টার্ব দেয় এইটা। তো এবার দেখো কালিটা একটু ছোট করে নিতে হবে, আমি বুঝতে পারতেছি। আর এইটাকে অ্যাকচুয়ালি রিস্টার্ট মারেনি, বুঝছো, এটাকে অ্যাকচুয়ালি রিস্টার্ট মেরে নি, রিফ্রেশ মেরে নি, বলবো ঠিক আছে। তো গেল দুটা, তো গেল। বলবো আমি 3 নম্বর কি বলছি, তুমি বলবো আমি 3 নম্বর বলছি। এইটা তোমার কোশ্চেন, 5 সেমি 7 সেমি ব্যাসার্ধ দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে একই জিনিস 10 বার ঘুরে, আমি 10টার উত্তর দিছি কিন্তু একবারে 10টার উত্তর দিছি। এবার আমি তোমাকে তাও বলে যাচ্ছি, যদি এমন টাঙাচ্ছে তোমাকে অন্তঃস্পর্শ কয়টা, তাহলে বুঝতেই পারতেছ, অন্তত না সরি মানে বহিঃস্পর্শ, তাহলে 3টা বলছি। বলে হ্যাঁ বলছো, এটা তো কালিটাই কমাইলাম না, আহামরি কালি কমানো মুশকিল কিস্তুটা। আচ্ছা এটা বলছি, আর তোমাকে এই প্রশ্নেরই উত্তর আমি বলে দিই। তোমাকে বলছি 5 সেমি 7 সেমি দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছো, অন্তঃস্পর্শ মানেই তুমি বুঝে গেছো এইটা। তুমি ভাববা এর সাথে এর বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ, কেন, কারণ আমি বলছি সরি 5, 2টার বিয়োগ ব্যাসার্ধ করে নিলাম। মানে দেখো অ্যাকচুয়ালি কি তোমার বিয়োগ একবার, দেখো 7/2 মানে যা, 5/2 মানেও তা, ব্যাসার্ধ করলা তারা বিয়োগ করলা, আলটিমেটলি কি তার রেয়াল 2, 7 থেকে বিয়োগ করলে 2, দ্যাটস মিন 1। তা তো বলছি, বললো হ্যাঁ এটা তো বলছো তুমি।
চলো এবার আগে বলি। এইগুলো সব বলছি, বহিঃস্পর্শ করলে পরে কয়টা হবে, এর উত্তরও বলেছি তোমায় কত হবে। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। 4টা বললাম নাকি? আচ্ছা আরো ওটা করছি। ট্যান থিটা প্লাস কট থিটা এর সর্বনিম্ন মান বলে দেবো 2। বলে দেব 2, কিন্তু কেন গো? যখনই তুমি হোয়াই লাগাই দিবা কেন, তখনই শিখলা কেন তুমি? যারা গভর্নমেন্ট জব টব দেয় তারা তো ওরা তো জানি। তার কারণ হচ্ছে, যে তোমাকে বলি, ট্যান থিটার মান যদি 45 ডিগ্রি লাগাও তুমি, ট্যান থিটা প্লাস কট থিটার মান যদি 45 ডিগ্রি তুমি লাগাও, এর থেকে সব থেকে কম মান আসবে না। এর বৃহত্তম মান কখনো পুঁজবে না। কেন? ট্যান আর কট মানে কি? লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব। আমি তো ত্রিভুজ এই অনন্ত চলে যেতে পারি, তাহলে এগুলো সম্ভব না। এগুলো সর্বনিম্ন মানই বুঝবে, কারণ লম্ব বাই ভূমি এইটাকে আবার অনন্ত চলে যেতে পারে, এটাকে অনন্ত তুমি নিয়ে, তাহলে বুঝতে পারছো আমি কী বলতে চাইছিলাম, ব্যাখ্যাটা। তো চলো, এটা বুঝে গেছো। তো 45 ডিগ্রি ছাড়া তোমার উপায় নাই, তুমি যাই ডিগ্রি টাঙাও এর 45 ডিগ্রি হচ্ছে সব থেকে ছোটো মান হবে। এটাও তো বলছি আমি, বলছি আমি তোমাদের এইটাও বলছি। এইটা পরের বছর আসছে তোমার, আমি 2 বছর যখন দেখবা বলছি। একটা পেন্সিল ড্যাশ ও ড্যাশের সমন্বয়ে গঠিত। তার মানে একটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, আর একটা হচ্ছে শঙ্কু। এই প্রশ্নটা আসছে, আমি দিয়ে দিচ্ছি তোমাকে, বলবা হ্যাঁ দিয়ে দিচ্ছেন আপনি আমাকে। চলো পরে যাচ্ছে। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, এটা আমি বলছিলাম। দেখ, এবার চলে যাই কাম টু দ্য পয়েন্ট। এইখান থেকে কাম টু দ্য পয়েন্ট ছিল। এবার কিন্তু তোমাদের আমি সব শর্টকাটই শেখাচ্ছি, তোমরা বেসিক শিখতে যাচ্ছ না, আমি শর্টকাটই মেরে দিই। চলো, আয়তন মানে কি? আয়তন মানে কি? ভলিউম, শঙ্কু, বুঝে গেছো? যদি এ পাই আর স্কোয়ার, একে নিয়ে চলবা, কিন্তু একে নিয়ে কিন্তু সারাক্ষণ চলবা। এর পায়ের ক্ষেত্রে এ হচ্ছে 1/3 পাই স্কোয়ার এইচ। এর মান তো ভি বলিস আমাকে, তো মানগুলো বসা যাও। 1/3 এরই 3 ভাগের 1 ভাগ হবে, এরই 3 ভাগের 1 ভাগে বসাইছি 1/3 পাই স্কোয়ার এইচ, বলে হ্যাঁ বসাইছো। তাহলে বলো, আমি 1/3 পাই স্কোয়ার যদি বসায় থাকি, 1/3 পাই স্কোয়ার আমি বসায় গেছি, মনে করো এই ভালো মতো বসালাম তোমাকে 1/3, এই আর থামে যাচ্ছে কেন, তো লাকি ব্যাড লাকি আমি, পাই আর স্কোয়ার এইচ সমান সমান ভি বলছো, বলে হ্যাঁ ভি বলছি। যেহেতু আয়তন তোমাকে দেখো যা বলবে তাকে, এই যে তোমার মান বলতে পারতো না 205, তো 205 লিখতা কিনা তুমি? হ্যাঁ 1/3 লিখলা, পাই লিখলা, আর স্কোয়ারের মান কত? ভূমির ব্যাসার্ধ আর, তাহলে বড় আর স্কোয়ার। এইচের মান কি? বড় এইচ সমান সমান কি? ভি তো বলছেই, চাচ্ছে কি এইচ, তাহলে রাখবা তো এইচ না, যেইটা চাই সেটাকে রাখতে হয় সবসময় সমান সমান, আর এই সমান সমান লেখার কায়দা, আর যেটা উত্তর চাই সেটাকে রাখতে হয়। বলবো ভি, রাখছি। এই ভাগ হয়ে যাবে গুণ, এই গুণ হয়ে যাবে ভাগ, মানে পাই, এই ভাগ
এই গুণ, উপরে থাকা মানে গুণ গুণ বা উপরে থাকা মানে গুণ, নিচে আসা মানে ভাগ। বল এইটাই তো আমি লিখছি ভাই, 3v বাই পাই আর স্কোয়ার, এইটাই তো লিখছি। চলো এটা তো এখান থেকে আসলাম, তো ডিস্টার্ব। আচ্ছা এইবার দেখো তুমি 4 নম্বরটা বলছে ঊর্ধ্বক্রমে সাজাও। সাজানো আছে, সাজানো সংখ্যা কয়টা গুণবা কিন্তু, কারণ কি বলো তো, দেখো অ্যাকচুয়ালি তোমার হচ্ছে n+1, ইয়ার এরকম সাত দিচ্ছে না রে, ডিভাইডেড টু হচ্ছে বিজোড়। কেন? ধরো তোমাকে বললাম 1 2 3 4 5, এর মধ্যমা কত এটা বলবা, এদিকে দুইটা এদিকে দুটা, তার মানে কি হলো, কটা সংখ্যা? 5টা। n তো সেই 5 কি দিছি যোগ 1, নিচে কি 2, তাহলে 6/2, 3 নম্বরে 1 2 3 নম্বরটা বুঝছো। n+1 ডিভাইডেড টু বিজোড় সংখ্যার ক্ষেত্রে। এবার জোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু হবে না, সেটা জোড় সংখ্যার ক্ষেত্রে হবে না, কিন্তু জোড় সংখ্যা কোন জোড় বলছি বলো তো, সাজানোটা জোড়। মানে ধরো আমি তোমাকে বললাম, খেয়াল করে আমি কিন্তু মেন পয়েন্টে ছাড়িয়ে যাইতে পারি না, আমি 1 2 1 2 3 4 5 6, এবার তো 6টা সংখ্যা, তো এইদিকে দুইটা এইদিকে দুইটা, এই দেখো দুইটা পড়ে গেল। তখন সূত্র, তখন কি সূত্র রাখো, এমনি তো বুঝিস দুইটা সংখ্যা, গড় মানেও যা, মধ্যমা মানেও তা। তাহলে এই যে দুইটা সংখ্যা আবার 2 দিয়েই ভাগ, দিস ইজ গড়, দিস ইজ মধ্যমা। এগুলো ক্ষেত্রে চালা যাও, শর্টকাট চাচ্ছ তোমরা, এগুলো চালা যাও। এইবার এখানে সংখ্যা গুণি কয়টা, সংখ্যা কটা দেখো তো, সংখ্যা কটা দেখো, 1 2 3 4 5 6 7 8 9, মাস 30 34 9, ঠিক আছে। তাহলে ছাড়াও 4টা, 1 2 3 4টা 8টা, তার মানে বুঝে গেলা এটা হচ্ছে মধ্যমা। এখন তো 2 দিয়ে ভাগ দেবো, একটা সংখ্যা, তখন তো একটা সংখ্যা না, 2 দিয়ে ভাগ দেবো কেন, 24। তাহলে x = কি, ওইদিকে গেলে পরে 22 কিনা বলো, প্লাস তো মাইনাস। চলো এখন সত্য মিথ্যার পালা আসো। সত্য মিথ্যা কি বলছে বলো তুমি আমাকে, যে অংশী থেকে 3 জন সদস্যের মূলধনের অনুপাতে দেখো, তুমি 6,000 টাকা দিলা, আমি মনে করো 2,000 টাকাই দিলাম, কিন্তু তোমার টাকাটা তুমি বেশি দিলা, কিন্তু আমার টাকাটা 1 বছর বা 5 বছর বা বেশি খাটতেছে, আর তোমার টাকা, তাহলে সময় একটা মূল্য নেই আমার, তার জন্য সময়ের সাথে কিন্তু মূলধনের একটা সম্পর্ক আছে। তুমি দিলা বেশি টাকা, মানলাম, তুমি 1 মাসের জন্য দিলাম, আমি 11 মাসের জন্য দিলাম, কত দিলাম, আমি 11 মাসের জন্য দিলাম 1,000 টাকা। তাহলে আমার কিন্তু আমার হিসাব আসবে 1,000 × 11,000, তোমার আসবে, তুমি 1 মাসের জন্য দাও যদি, তোমার 6,000। তুমি তো দিলা, তারপর দিন লাভ চাচ্ছ, দেখো তুমি দিলা তারপর দিন লাভ চাচ্ছ, আমি 11 মাস ধরে 1,000 টাকা খাটা গেছি। মাসের সাথে কেন এটার গুণ হয়, এটার ব্যাখ্যা দিলাম, ব্যাখ্যা ছাড়া তো নড়তে পারি না, আবার নড়লেও আমার নিজেরই কেমন লাগে। চলো এবার চলে আসো, তাহলে সময়ের সাথে, এবার সময়ের সাথে তো হয় নিয়োজিত সময়ের অনুপাত, তাহলে বুঝে গেছো এর সাথে এক্স গুণ কেন হচ্ছে, বির সাথে ওয়াই কেন গুণ হচ্ছে, ওয়াইয়ের সাথে সি এর সাথে জেড কেন গুণ হচ্ছে, তো তাই তো আসে হয় এক্স বিওয়াই সি জেড। তাহলে এটা সত্য, সত্য অ্যান্সার টাঙাই দিছি তোমাকে, বললাম কারণ। চলো বলছে এইটা সমস্যা, দেখো
তোমাকে শুধু জাস্ট কি মনে রাখতে হবে, কিছু কিছু জিনিস তো মুখস্থ বিদ্যা মানে কি, দেখো ম্যাথমেটিক্স মধ্যে কিছুটা সুবিধা দেয়, কিছুটা অসুবিধা দেয়, কি বলতো মনে রাখার একটা ব্যবস্থা। এই যারা চিহ্নগুলো, এখন কি বলবো, চিহ্ন তোমাকে মনে রাখতে হবে। এই পার্সেন্ট মানে 100কে বোঝায়, এইটা মানে গ্রেটার দেন বোঝায়, এইটাকে লেস দেন বোঝায়, এইটা সমান সমান গ্রেটার দেন বাই সমান সমান লেস দেন বাই সমান সমান। এই জিনিস তো কম্পালসারি জিনিস ভাই, এবার মুখস্থ বিদ্যা তোমাকে রাখতে হবে। বলে হ্যাঁ রাখতে হবে। এইটা মানে হচ্ছে যখনই বললো যে কিছু একটা লিখবা তুমি, তাহলে সমান সমান, তো তার মানে জানলা তুমি এ সমান সমান কিছু একটা, কিন্তু মানে বলতে হচ্ছে এ কিছু একটা লিখবা, সংখ্যা বোঝাচ্ছি তোমাকে, এই বির সাথে কিছু একটা রাখো, ফিক্স সংখ্যা। তাহলে বললাম যা খুঁজে কে মেয়ে যে যা, তো কে ধরে যেহেতু চলো, তুমিও কে ধরে চলো। দেখো এ সমান সমান বিকে আমি লিখতে পারলাম। ক্লিয়ার এই কথাটা? মানে কিছু একটা এর সাথে গুণ দিয়ে দেবা, পরের সাথে ফিক্সড কোনো সংখ্যা দিলা, তাহলে সমান সমান তুমি লিখতে পারবা। তাও গুণ দিবা কিন্তু। বললো হ্যাঁ লিখছি। তাহলে বলো এইটারও তাই বলছে, বি সমান সমান তোমায় কি বলছে, বলছে বি সমান সমান আমাকে বলছে 1/c। আচ্ছা আর কিছু লিখবা না? বললো না 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 লিখবো তো, কে লিখছি। আচ্ছা সি সমান সমান ডি, আমার কিছু লিখবো না? হ্যাঁ না না লিখছি লিখছি লিখছি, কি কে লিখছি। এবার তোমাকে এই জায়গাটা মানগুলো টাঙায় যাও তুমি। এ সমান সমান কি বলছে, কে। আচ্ছা লিখছো কে, বির মান কত, বির মান কত, বলবা কে বাই সি। বলে হ্যাঁ লিখছি, বির মান হচ্ছে কে বাই সি। আচ্ছা তোমাকে এ সমান সমান হচ্ছে, এ সমান সমান রেখে যাচ্ছে, কিন্তু আমি কে কে গুণ হলে কে স্কোয়ার হলো দেখলাম। সি সমান সমান জানো যে তুমি ডিকে, তাহলে বললাম এই সির জায়গায় তুমি ডিকে লিখবা কিনা বলো, কে বাই সি তো সির জায়গায় তুমি ডিকে লিখবা কিনা বলো আমাকে। বলে হ্যাঁ লিখছি। এইটা কাটলাম। দেখো কথাটা খেয়াল করো, এ সমান সমান কি দাঁড়ালো মডেলটা, উপরে কে স্কোয়ার মানে কে গুণন কে, নিচে 1/d ইন্টু কে। কে তো ধ্রুবক, ধ্রুবক মানে হচ্ছে এ তো একটা ফিক্স সংখ্যা, একে ধরা যাবে না। এইটাই হচ্ছে মূলত শেখার বিষয়। তাহলে এ সমান সমান 1/d যেটা ছিল, এ সমান সমান 1/d। 1/d তুলতে এই যে এইটা আসলো কিনা বলো, কে 1/d আসলো কিন্তু তোমার, সত্য। চলো এবার পরেরটা কাটি, এটাকে আবার ইয়েই করে দিই, রিফ্রেশই করে দিই তোমাকে। দাঁড়াও। আচ্ছা দেখো এই প্রশ্নটার উত্তর এইটা দেখলাম মানে মাইন্ডে খাটলো না, কেন খাটলো না তোমাকে বলি। দেখো একটা বৃত্ত তুমি আঁকলা, বলে আঁকলাম, তুমি বলবা যে কোনো বৃত্তের দুটি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, হ্যাঁ ঠিক আছে, এটার এখানে কেন্দ্র, এটা সমদূরবর্তী। আমি যদি এই দিক দিয়ে আঁকি সমদূরবর্তী হচ্ছে, কিন্তু তোমাকে বললাম আমি যে আমি বৃত্ত দুইটা এই দিকেও আঁকলাম সিধা, এবার আমি এই দিকে, আমি এই পিছনে উল্টা দিকে আঁকতে যাচ্ছি না, আমি এই দিকে আঁকতে যাচ্ছি। এখানে তুমি তো কোথায় তোমার সমান্তরাল হলো, তুমি তো সমান্তরাল বলছো না, এটা সত্য হবে না, এটা মিথ্যা হয়ে যাবে, বুঝছো। হ্যাঁ ভাষাটা কী ছিল জানি না, তোলার মধ্যে যদি ভুল থাকে আমার আলাদা কথা, কিন্তু যদি বলে কোনো বৃত্তের দুটি যা মানে কিন্তু এগুলোকে বলে বা কেন্দ্র মানে এখান থেকে বলে, সমদূরত্ব মানে এই দূরত্ব বা, কিন্তু আমি এও সমদূরবর্তী টাঙালাম, কিন্তু আমি বিপরীত দিকে টাঙালাম না। এখানে একটা ভাষা প্রয়োগ করতে হবে তোমাকে। দেখো কোনো বৃত্তের দুটি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে না, সমদূরবর্তী হইতে হবে প্লাস তার বিপরীত দিকে হইতে হবে, পাশাপাশি সংলগ্ন হলে হবে না, তাহলেই সমান্তরাল হবে। জানি না আমি কি তুলছি, এই ভাষা অনুযায়ী এটা মিথ্যা, আর যদি বিপরীত দিকে বলে থাকে তাহলে সত্য। আশা করা যায় বাংলাটা বুঝাইতে পারছি তোমাদের আমি। এইবার চলো আসি এইটাতে, একটা ঘড়ির ঘন্টা কাটা 2 ঘন্টায় এত যায়, 2 ঘন্টা মিনিস কি বুঝলা তুমি। দেখো এই একটা ঘড়ি,
এইখানে আমরা ধরি 12, 360 ডিগ্রি তো বৃত্ত, যেহেতু তুমি বলবা এরকম হলে তো 90 ডিগ্রি, তাহলে 12, 1, 2, 3, তিনটে আমার 90 ডিগ্রি, তাহলে 1 ঘন্টা কত করে চলতেছে বুঝতেছে পারছো, কিন্তু 30 ডিগ্রি করে চলতেছে। আচ্ছা আমি তাও বুঝতে পারিনি, ঠিক আছে, কয় ঘন্টা? 12 ঘন্টা তো 360 ডিগ্রি/12, তাহলে 1 ঘন্টা সমান সমান 30 ডিগ্রি। 12 ঘন্টা 360, 12 ঘন্টা ঘুরছে 360 ডিগ্রি, 1 ঘন্টা সমান সমান 30 ডিগ্রি। বলবো হ্যাঁ, এত যদি বুঝে থাকো তাহলে সেকেন্ড ধাপটা আসি। 1 ঘন্টা সমান সমান 30 ডিগ্রি আনছো, 2 ঘন্টা সমান সমান কত বলো আমাকে? একটুকে দেখালাম 1 ঘন্টা সমান সমান 30 ডিগ্রি, 2 ঘন্টা সমান সমান কত বলবো? 1 ঘন্টা সমান 30, 2 ঘন্টা 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি আসছে কি দেখো তো, এইটার মান কত তোমার জানা আছে? পাই রেডিয়ান। এটা কিন্তু দেখো, এই পাই মানে 22/7 জানো? 22/7 না, কিন্তু খুব শিখো কিন্তু ভালো মতো। এ কিন্তু 22/7 না, অ্যাপ্রক্স। এখন তুমি বলে অ্যাপ্রক্স মানে কাছাকাছি কেন বলছো তুমি? হ্যাঁ আমি কাছাকাছি বলছি এই কারণে, 22/7 বাবা একটা মূলদ সংখ্যা। বলছে এ না, কাছাকাছি। পাইয়ের মান এখনো আবিষ্কার করতে পারে না। হ্যাঁ, অনেক পাকার আবিষ্কার করে দিচ্ছে, পাকাগুলো তো পাকা গজাইছে তো, মানে এছাড়া ওদের কথা ছাড়া আমি বেকার আমার সময় নষ্ট করি, তো এখনও আবিষ্কার হয়নি, বুঝে গেছো? ইয়া এ তো মুশকিল কেস হয়ে গেলো আমার ক্ষেত্রে। তাহলে কী দাঁড়ালো মডেলটা? এটা কমপ্লিটই করতে পারছি না আমি, আসি না। তাহলে 2 ঘন্টা মানে 1 ঘন্টা 30 ডিগ্রি দেখালাম। দেখো 12 ঘন্টায় যাচ্ছ তুমি 360 ডিগ্রি। এটা এরকম লেখা মানে 1 ঘন্টা তুলনা, কিন্তু এরকম লিখতে 12 ঘন্টা 360 ডিগ্রি 1 ঘন্টা, এরকম লেখা মানে ভাববা 1 দিয়ে তুলনা। এইটা কিন্তু একটা পয়েন্ট। তাহলে 1 ঘন্টা তুমি কাজে যাচ্ছ, তুমি বললা 12 দিয়ে 3 12 36, আর 0 বসাই দিলা 30 ডিগ্রি। তাহলে 2 ঘন্টায় কত বলবো? 60 ডিগ্রি। পাই মানে কি শিখাইলাম? যে পাই মানে 22/7, আর একটা যেটা শেখাতে চাইছিলাম পাই মানে 180 ডিগ্রি। এইটাও কেন, এটাও জানার চেষ্টা করে, কিন্তু পাই কেন 180 ডিগ্রি পরে বুঝাবো। দেখলাম বেশি বুঝাইতে জানলে তোমরা দেখতেই চাচ্ছ না। তাহলে 180 ডিগ্রি/6 কাটাকাটি করলে হলো কত? 30 ডিগ্রি। মিলল না ভাই, তাহলে মিথ্যা। এখানে বহুত ইন্টারেস্টিং ব্যাপার আছে, যা আসলাম তোমাদের আমি মানে মাধ্যমিক দিবা 1 বছরের মধ্যে গভর্নমেন্ট জবে ঢুকবা। এখানে আরও ইন্টারেস্টিং প্রশ্ন ছিল। আচ্ছা এখানে একটা বলে দিই, অত যাবো না, তোমাদের টাইম লেগে যাচ্ছে, আমি বুঝে গেছি। এন্টি ক্লক মানে যদি ক্লক এইভাবে ঘুরে, তাহলে পজিটিভ মনে রেখো। মানে পজিটিভ মানে কি? ধনাত্মক কোণ তৈরি হবে। যদি এইভাবে ঘুরে ঘড়ির দিকে, তাহলে এটাকে ঋণাত্মক মনে রেখো। ঘড়ির মানে যদি ঋণাত্মক মানে -30 ডিগ্রি, -40 এরম হবে। ঘড়ির দিকে যদি ঘুরে, শুধু তীরটা মনে রেখো, বিপরীত দিয়ে ঘুরতেছে অ্যান্টি ক্লক, তাহলে পজিটিভ মানে ধনাত্মক। প্রশ্নটা আসছে বলে বলে দিচ্ছি তোমাদের আমি। এর আগেও আমি বলছি, আমি 7 বছর, একটা বছরে করবো 7 বছরের প্রশ্ন ঘেটে দেখবা তুমি। কেন এগুলো জানাতে না, তো শুতে যাচ্ছ না এখনো বাবা? তাহলে কী বলছিল এখানে তোমাকে? এখানে অন্য কথা বলছিল, এটা মিথ্যা হলো। তো একটা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্নের উত্তর হয়ে আসে। এখন বলছে দেখো, একটি একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলের সমগোলতলের ক্ষেত্রফলের অনুপাত। তুমি জানো, আমি তোমাকে বলে রাখছি যে সবসময় চিন্তা করবা একে নিয়ে। এ কি? πr²h। অর্ধগোলক কি? 2/3 πr²h, 3/2 নিরেট গোলক। হ্যাঁ ঠিক আছে। আর এটা তো অর্ধগোলক। আর এই যে বললাম তোমাকে, দেখো আমি কিন্তু এটা আয়তন নিয়ে আলোচনা, এটা বাজে করে ফেলাচ্ছি আমি তোমাদেরকে, আয়তন নিয়ে আলোচনা করলাম।
এখানে আয়তন নিয়ে আলোচনা হয় না, এখানে ক্ষেত্রফল নিয়ে আলোচনা হয়েছে। এই জায়গাটা ভুল হয়ে গেল, হ্যাঁ, এই জায়গাটাই ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। আয়তনের ক্ষেত্রে এই ঘটনাগুলো চলে, কিন্তু এখানে ক্ষেত্রে চলে না। এখানে সমগ্র তল বলতে এটা বোঝায়। তুমি কিন্তু বেশিরভাগই কিন্তু একেই মানে এই জায়গাটাকে টার্গেট করবা, কিন্তু অর্ধগোলককে টার্গেট করবা। অর্ধগোলক সমগ্র তলের ক্ষেত্রফল কি? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলছি কি, এইটার যদি 2πr/h হয়, এটা যেন অর্ধগোলক রমতা চং। এবার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলক যদি ভাবো, মনে করো আগে আমি এরকম আঁকলাম, মনে করো এইটাও যা, এইটাও তা, এখানে একটা, এইখানে আঁকো আর এইখানে আঁকো, মানে তুমি শুনো কিন্তু কথাটা, আমি বললাম এইখানে আঁকো, ওইটা ভুল আঁকলাম, একটু একটা দাগ ভুল দিছি, শঙ্কু চলে যাচ্ছিলাম। তুমি এইখানেই আসো, এই এই অর্ধগোলকই আসো আর শঙ্কু আসো। তো তুমি বলো, যখন তুমি এর ক্ষেত্রে তখন তো 2πr করলা, এর কোথায়? এটা তো অর্ধগোলক, মানে একটা পায়ার স্কোয়ার করলা বৃত্ত। আর এইটা কত? শেখার বিষয় কিন্তু এইটা তোমার, শেখার বিষয় তোমার এটা। আবার দেখাচ্ছি তোমাকে, এই অর্ধগোলক আঁকলাম, ভালো মতো আঁকতে পারিনি, দাঁড়া, এই এটা অর্ধগোলক আঁকলাম, বাহ, দেখ খেয়াল করিস, আমি বলছি অলওয়েজ পৃষ্ঠতলের যে ক্ষেত্রফলটা হয়, সমগ্র তল বলছি যেহেতু, বা এই বৃত্তটা তো পায়ার স্কোয়ার, এইটা কি হবে তোর, বা এইটাই তো কি হবে, এইটাই হবে তোর হচ্ছে, খেয়াল করিস কিন্তু, গোলকের হচ্ছে 4/3πr²। কীভাবে আসে, কী বৃত্তান্ত তোরা জানতে চাচ্ছিস না? অর্ধগোলক বলছে, তাহলে তার অর্ধেক বল, তুই এর অর্ধেক বল, তুই বলবি এর অর্ধেক মানে বুঝছিস তো না বুঝিস নাই? 2 2 4, 2/3πr², 2/3πr², তাহলে কত হলো বল? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হইল? একটা 1πr², একটা 2/3πr², তাহলে কত হয়? খেয়াল করে দেখ, এইটা তো বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ বললাম, এইটা তো তোর ভুল বলছি, আবার ভুল বললাম রে, কি গেছে আমার মাথা। এটা 4πr² লিখে দিচ্ছি আমি তোমাদের ছবিটাতে, টোটাল গোলক হলে 4πr², কিন্তু অর্ধগোলক হলে হবে না, এইটাই শুধু মনে রাখিস, অর্ধগোলক হবে না কেন বলতে পার? এই দেখতে দেখাচ্ছে কিন্তু তোকে, টোটাল এই যে অর্ধগোলক, এই যে টোটাল গোলক, বাবা টোটাল গোলকের অর্ধেক করলি, বলে হ্যাঁ অর্ধেক তো আমি করলাম, কিন্তু যখন তোর এইটা তুই হাঁটায় দিচ্ছিস, তখন এইটা এক্সট্রা তোর কাছে আসতেছে কিনা বল আমাকে, এইটা তোর কাছে এক্সট্রা আসতেছে কিনা? তাহলে বুঝে গেছিস যে এখানে বলছে নিরেট অর্ধগোলকের সমতার নিরেট গোলক, তো গোলকের ক্ষেত্রে তুই জানলি বা যে এইটা ঠিক আছে, নিরেট অর্ধ সমগ্রতল বলছে, বা তাহলে এর অর্ধেক তো তুই করলি, মানে এটার অর্ধেক তো করলি, বা 2πr² করলি, 2πr², অর্ধেক এইটা আসবি না? তাহলে এটা একটা আর একটা গোলক না, πr² না, πr² না, তাহলে কী হলো বাবা, দেখ যোগ করলে কিন্তু কিছু না, মানে এক ধরা 3πr², তাহলে 3πr², তার মানে বুঝছিস πr² 4:3 অনুপাত, 4:3, তাহলে 2:1 হবে না, এটা হবে 4। দেখি যেন বৃত্তা আবার বলে যেতে পারে, একটু অন্যমনস্ক আমি আসি, তখন বেসিক শেখাই যাচ্ছে, চেষ্টা করতেছি। যেমন ধর n সংখ্যা গড় x বললো, বা দেখ, আর যদি প্রথম n-1 সংখ্যা, এইখানেই কিন্তু তোর একটা টার্গেট ফেলে দিচ্ছে, n-1 সংখ্যার সমষ্টি কি হয়, তাহলে
মার্সি কোশ্চেনটা কেমন হয়ে গেল ভাই? হ্যাঁ, একদম। আচ্ছা 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 আচ্ছা, আমি ভাবছিলাম ছোটো করলাম এর জন্য ইচ্ছা করে। আচ্ছা দেখ, বলছে দেখ, তোকে তোকে বললো মনে কর এন সংখ্যার গড় এক্স, ভালো কথা, একটি শ্রেণীতে এন সংখ্যার গড় এক্স যদি প্রথম n-1 সংখ্যার সমষ্টি কে হয়, সমষ্টি বললো বা কে হয়, তাহলে এন তোমার, তাই তো প্রশ্নটাই তো কেমন লাগছে, সংখ্যার গড় এক্স, তাহলে মোট কত এন এক্স, ভালো কথা। দেখ গড় বলছে, মোট বলছে, এন এক্স বলছে, n-1 সংখ্যার সমষ্টি, আচ্ছা সমষ্টি, সমষ্টি বলছি কিন্তু বাদকে, তার মানে কে, ঠিক আছে, কে 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 দ্বারা দ্বারা হচ্ছে, এটাও সমষ্টি বা এটা সমষ্টি না গেল, তাহলে এনতম সংখ্যাটি হবে, এনতম সংখ্যাটি হবে, মনে কর এনতম সংখ্যা 10, 10 সংখ্যার গড় বলছে 5, করছি 5 10 50, n-1 বিয়োগ করছি কে, সমষ্টি বলছে বা এটা সমষ্টি করছি, এটা সমষ্টি করছি, দুইটার সমষ্টি বাদ দিলাম, তোকে কিন্তু এনতম সংখ্যাটি হবে, এনতম সংখ্যাটি মানে 10তম সংখ্যাটি, মনে কর 10 বলছে, তাহলে এন এক্স মাইনাসকে না, এটা হচ্ছে যোগ বা, কারণ এই সংখ্যা দুটো এরকম, এটা কি এইটা হবে বলছে, এনতম সংখ্যা তাকে এন দিয়ে ভাগ, এটা মাথা আমার গুলাই গেল, আমি ছেড়ে দিই এটাকে। 500 টাকার 10% চক্রবৃদ্ধি সুদ হারে কত বছরে 105 টাকা নির্ণয় করো। দেখো চক্রবৃদ্ধি সুদ বলছে, তুই একটু আগে তোকে জানালাম বাবা কি হয়, দুইটা পদ্ধতি, এক তুই লিখতে পারিস 100-তে 110, 100-তে 110 এটা পদ্ধতি, বলবি হ্যাঁ, কত বছরে 105 টাকা হয়, জানিস না কত বছর 105 টাকা, ঠিক আছে ভালো কথা। 500 টাকা 10% চক্রবৃদ্ধি সুদে কত বছরে সুদ 105 টাকা হবে, তো দেখ এখানে পদ্ধতি তো অনেক রকম আছে, এটা একটা পদ্ধতি বললাম তোকে, এবার তোকে আমি বলি কত বছরে জানি না, ঠিকই আছে, তুই কি জানিস এইটা লেখা মানেই, এই যে আমি এইটা লিখলাম কাইটে দিয়ে স্কোয়ার করলাম, এইটা চক্রবৃদ্ধি সুদ আসল, এটা মনে রাখিস, আর এইটা আসল, আমি বেসিকটাই বেশি বলতে পারবো তোকে কিন্তু, হ্যাঁ, তো বলছে 500 টাকার 10% হারে সুদের কত বছরে 105 টাকা হয়, ঠিক আছে ভালো কথা। তুই মনে কর এই কথাটা বলে নাই, তুই 2 বছর আয়, তুই কত সুদ হয়, তুই বলবি 2 বছরে হবে, 2 বছরে কত হবে, তুই বলবি 21 টাকা, একটু করছিলি কি 10% প্লাস 10% প্লাস 10%-এর বুঝছি 21% করছিলি কি, একটু আগে দেখ তো খেয়াল করে, আবার দেখ আমি বলছি দেখ, তো একটু আগে দেখাইছিলাম যে তুই প্রথম বছরটা তো তুই 10%ই থাকবে, কিন্তু তারপরে তুই 10% পাবি কিন্তু, বা সুদের উপর সুদ, এটা নিয়ে অনেক টাইম লস করছি, তাহলে 2 বছরের সুদ তো তুই জানিস 20 টাকা তো তুই পাবি, মানে 20% তুই পাবি, 100 হিসাবে বলছি কিন্তু দেখ, ইয়ারে বা 20% তুই পাবি, বা তুই এক্সট্রা কি পাবি 10% এর 10%, এ কথাটা বলছি কিন্তু খেয়াল করে, তাহলে 21% হবে কি না বলতে পারছি, 10% দেখাচ্ছি কি, তাহলে এই যে 21% সুদ পালি বা কয় টাকায়, 100 টাকায়, তবে কি চাইছে বা কত বছরে, ভালো কথা।
21 টাকা সুদ পাইস তুই 2 বছরে। তুই এটা না পিআরটি বাই 100 করিস। আচ্ছা 2 বছর, এই যে পাইছিস 2 বছর, এটা তো বলছিল তিরিকে গেল আমার মাথা রে। একটি অংশ যদি কাটবে ইলাল ইলাল মূলধন অনুপাত দিতে হবে ইলাল লাভ তৈরি আছে সচল। দেখ বাবা, তো কাটতে এটাকে 3 মানে 3x মানে বুঝে গেছি, কিন্তু এরকম লেখা মানেই একটু ঢুকাইলেই হয়ে যায়। মানে তুই 3, 8, 5 ধরে নিস, তাহলে একজনের 3 টাকা না 1 টাকা 5 টাকা, কার কার? এটাকে দিস ইজ ইলা, বলবি দিস ইজ ইলা। আচ্ছা ইলা গেল। দিস ইজ রহিম, আচ্ছা রহিম বলবো দিস ইজ বেলা, মানে এটা বেলা। ইলার লাভ বেলার লাভের থেকে 600 টাকা বেশি। কম্পেয়ার করে বললো কিন্তু ইলার লাভ বেলার লাভের থেকে, তার মানে 5-এর থেকে 3 বাদ দিলি বা 2:6 বলছে, এটা বোঝার চেষ্টা করিস। 5 হচ্ছে বেলা, বেলা বেশি ইলা কম, তাই বলছে তোকে ইলার যে লাভটা বেলার লাভের চেয়ে 600 টাকা কম দেখ পাওয়ার জন্য বলছে। তাহলে 2:6 তোকে চাচ্ছে কি ব্যবসায় মোট লাভ কত? ওই যে ব্যবসায় মোট লাভ 8 8 16, 16 দিয়ে গুণ কর, হয়ে গেল অ্যান্সার 6 16 96, 9,600 টাকা। দাঁড়া, ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? হ্যাঁ এই রামদেব, ওইটা ভুল করছি বা এই জায়গাটা ভুল করলাম। দাঁড়া 2:6 তোকে কত বললাম? 600। তোকে বলছি এরকম বারবার লেখার চেষ্টা করছি, দিবি আমার জায়গাটা ভিডিও 1:1 কত? 2/600। তোকে বলছে 16:16 কত? তাহলে 2 দিয়ে 8 2 16, 6 8 48। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? যে বুঝে গেছি অনেকে। এইবার আবার দেখ, শুন তোকে বলি, এই যে বলে না অনুপাত, এইটাই হচ্ছে মোট। 3 8 5, এটা হচ্ছে মোট। বলবি 16। এইখানে তোকে বলছে ইলা আর বেলার পার্থক্যটা। তো ইলা আর বেলার পার্থক্য তো ভাই 5 থেকে 3 বাদ দিলে দিলে 2। 2-এর মানে তোকে বলিস বা 2-এর মানই তোকে বলিস 600, চাচ্ছে 16-র মান কত? 2 দিয়ে কাটি দেন, 8 দিয়ে 16, 8 দিয়ে 6 48। বুঝে গেছিস কি বলতে চাইছি? ছেড়ে দে, এইবার তো পরে যা। এইবার কি বললো দেখ তুই খেয়াল করে। বললো এই সমীকরণের বীজদ্বয় এইটা হলে এটার মান কত? তোকে যোগ লেখছে কি? প্রথম খেলা করে দেখ, এই দুইটা যোগ লেখছে কি? বল হ্যাঁ যোগ তো লেখছে। যোগের মান 1/α 1/β যোগ করছে, বলবি হ্যাঁ। সমীকরণের বীজদ্বয় বলছে α/β, বলবি হ্যাঁ। তুই দুইটা মানই ফাটাফাট নির্ণয় করবি, কিচ্ছু বুঝবি, তুই কিচ্ছু দেখে তাকাবি না, পরে ভাববি। তুই বলবি আলফা ইন্টু দিলাম না কিন্তু বিটার, কি লিখবি বল? -b/a লিখছি? হ্যাঁ লিখছি। দেখ ভুল লিখলাম, আলফা প্লাস বিটা বা। আচ্ছা আলফা প্লাস প্লাস কিন্তু, হ্যাঁ আলফা ইন্টু বিটা কি বলবি? বলবি c/a, c/a, ব্যাস কিছু না লাগলো। এইবার তুই টাঙ্গা 1 আলফা টাঙালি, 1 বিটা। এই ঘাবড়াবি না, এইখানে ক্যালকুলেশন কর। লসাগু এলসিএম কত হয়? তুই বলবি আলফা ইন্টু বিটা। এই দেখবা, এইটাকে কিন্তু পরবর্তী করে আলফা এই জানিস এটা কি নিয়ম? নিচে নিচে ভাগ উপর দ্বিগুণ, আলফা প্লাস বিটা। এইটাই তোর কাজে লাগবে। আলফা প্লাস বিটার মান তুই জানিস বা -22 নিচে এখন। আর আলফা ইন্টু বিটার মান কত দেখলি? 105। দেখ কাটাকাটি যায় কিনা না, তাহলে এইটাই উত্তর 22/105। ঝামেলা শেষ। কিন্তু মাইনাস হচ্ছে কিন্তু বা, দাঁড়া না, দেখ বা সূত্রটা কিন্তু -b/a। বলবি হ্যাঁ। এই আলফা প্লাস বিটা এইটা মনে হচ্ছে মাইনাস, তার আগেই যে মাইনাস বলছে, অর্থাৎ এটা প্লাস হবে বা, বুঝছিস? এটা প্লাস হবে 22, এটা ঠিক আছে। এইবার তুই আয় বা এই জায়গাটা কি বললো তোকে, এইটা
কী করবি আর এইটা 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 এক্স টু এক্স প্লাস ওয়াই চিন্তা দেখ বা এমন তো কিছু ব্যাপার না। এইটা এটা নিচে লেখা যায়, তুই জানিস এইটা নিচে লেখা যেতে পারতো, হ্যাঁ লেখা তো যাইতে পারতো 3x - 2y 3x + 2y লেখা যাইতে পারতো, 4/5 লেখা যেত, চাচ্ছে আমার এক্স প্লাস ওয়াই। তাহলে কি আমি দেখো অনেক নিয়ম আছে বা যত শিখবি তত ভালো। একটা কম্পোনেন্টও ডিভিডেন্ডও একটা সূত্র আছে, মানে যোগভাগ প্রক্রিয়া। যদি যোগভাগ প্রক্রিয়া করিস তাহলে কিন্তু একটা সুবিধা পাবি। এখানে আমার মনে হলো এগুলো প্র্যাকটিস করিস তোরা। 3x প্লাস যা আছে তাই লিখলাম কিন্তু ভাগ, হ্যাঁ 3x - 2y 3x + 2y। বলছি এই সংখ্যাটা থাকবে ফিক্সড কিন্তু বা এর কখনো পরিবর্তন হবে না, যাকে বলে কম্পোনেন্টের যোগভাগ প্রক্রিয়া। এ ফিক্সড, এ সারাক্ষণ ফিক্সড থাকবে। অর্থাৎ তুই একে ফিক্সড লিখবি, এখানেও লিখবি নিচেও লিখবি, একে ফিক্সড, এ ফিক্সড কিন্তু হয়ে গেল। একবার প্লাস দিবি নিচেরটা, একবার মাইনাস দিবি বা নিচেরটা, একে বলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। এই জিনিসটাই কিন্তু। তাহলে তুই দেখলি এটা কাটা কাটা, আর এইটা যা করবি এইটাও তাই করবি কিন্তু বা এটা এটা সমান সমান নাই কিন্তু বা এটাও তাই নিয়ম। তুই এটা কি চালা যেতে পারবি? এটা কি লাভ হবে তো? আচ্ছা দেখ না কি লাভ হবে। তো এবার তুই দেখলি যে এটা কাটা দিলাম, ভালো কথা। 3x + 6 আচ্ছা দেখ বা তুই এটা লিখেই কোনটা লিখছিস বা এইটা তোর ফিক্সড, কিন্তু এটা তোর ফিক্সড, কিন্তু এটা ফিক্সড। তাহলে এটা মাইনাস করছিলাম, দুইটি মাইনাস, তোর ঠিকই আছে। তাহলে তোর কিন্তু এই জায়গায় 3x গল্প শুরু বা তাহলে -2y - 2 বা -4y হচ্ছে, দেখ খেয়াল করে। এখন +3x কিছু নয় সামনে, তাহলে -2y - 2y 4y -4, তাহলে বল তুই কত হলো 2। আচ্ছা এইখানে গল্পটা তোদের বলি নাই যে 4/5, 4 তো ফিক্সড বা একবার 5 যোগ, 4 তো ফিক্সড বলবি একবার 5 বিয়োগ। তাই বলছি না, এই কথাটা বারবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু তোকে। তাহলে এইবার আলটিমেট রেজাল্ট কী দাঁড়ালো বা তোর? মানলাম এখানে 6x, আচ্ছা ভালো কথা। এইখানে কি হইলো এটাই নামাইলাম কিন্তু, হ্যাঁ মানে এক ধাপ এখানেই লাগাইলাম 2 2 4, অ্যাকচুয়ালি কাটিয়ে দিয়েছিলাম কি জানি না, -4y লাগাইলাম বাবা। 5 4 9 বলবি, 5-এর থেকে 1 বদলে -1 বলবি। এই মাইনাস মাইনাস চলে যাচ্ছে কিনা বল তুই? বলবি হ্যাঁ চলে যাচ্ছে। তুই বলে আমি যদি x/y রাখি, বাকিগুলো ভাগ হবে গুণ, আর গুণ হবে ভাগ কিনা আমাকে বল। 2 2 4 আর 3 3 দিয়ে কর, 3 2 6, 3 3 9, 2 দিয়ে 2 2 4। কেমন হলো রে ভাই? x/y 3 2 6/1 হইলো 6/1 খেয়েছে। x + y, x এর মান কত পাইলি বা 6, y এর মান কত বলি 1, x + y মানে কি 7। দেখ তুই পাইলি x এর মান 6 পাইলি, y এর মান কত পাইলি 1 পাইলি, আর পাইছিস কিনা? তো x + y বলছে মানে 7, x + y বলছে মানে তো 7, বল 7 হচ্ছে কিনা। = x - y 6 5, তো ঠিকই আছে, এটাই বলছি। ঠিক বলবি হ্যাঁ ঠিক। তা চল আর একটা, এইটাকে তো শেষ করি তোদের, হ্যাঁ এইটাকে তোদের শেষ করি, নাহলে মাথাটাই আমার কাজই করতেছে না, তোদের এটা শেষ করতে পারছি না। আরে ইয়ার এটা কোথার থেকে কী চলে আসছে রে ইয়ার, 2টা চলে আসতেছে ইয়ার, মুশকিল কেস তো ইয়ার। আচ্ছা দেখ এবার বলছি ও কেন্দ্রতে বিওসি ব্যাস, তো ব্যাসায় কি একটা কী করবি, একটা বৃত্ত তো আঁকিস, বৃত্ত তো আঁকবো, একটা আঁকছিস, ও কেন্দ্র বৃত্ত দিছিস, বলছিস ও কেন্দ্রতে বিওসি ব্যাস, ও বিওসি ব্যাস, এরকম তোকে বলছি কিনা বল, তুই নিজে এগুলো টাঙানো শিখিস কিন্তু। ও কেন্দ্র বৃত্ত একটা ব্যাস, ও কেন্দ্র একটা বৃত্ত বিওসি ব্যাস হলো ABCD বৃত্তস্থ চতুর্ভুজ এবি ABC, দাঁড়া ABCD,
তোর কিচ্ছু করার নেই বাবা, অর্ধবৃত্তর মতো হবে, তোর কিচ্ছু করে না, অর্ধবৃত্তর মতো হবে ত্রিভুজটা। বলে হ্যাঁ ঠিক আছে, হয়েছে, অর্ধবৃত্তের মধ্যে চতুর্ভুজটা হবে। বলছিস হ্যাঁ তাই লিখছি, এ বি সি আর ডি দিলাম না, বুঝছিস না বুঝিস না। এই দেখ, তোকে যেহেতু কেন্দ্র বলছে ও আঁকলি, বলছে বি ও সি ব্যাস, তার মানে এই কেন্দ্র দিয়ে যাচ্ছে বা তোকে বি ও সি ব্যাস, এইটা তোর কেটে দিই আমি, এইটা আমি তোর কেটে দিলাম। তুই বলি হ্যাঁ ঠিক আছে, বি ও সি ব্যাস, এটা একটু তোর ভালো মতো জোড়া দিয়ে দিব, তোর বৃত্তর মতো আঁকার চেষ্টা করছিস, বুঝছিস? বলে হ্যাঁ দিয়ে দিস। এইটাকে তোকে বলছে বি ও সি, দিস ইস টু বি ও সি ব্যাস, ব্যাস হচ্ছে তোর কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, ও কেন্দ্রবিন্দু আঁকছিস তুই, এ বি সি ডি বৃত্ত শুধু বুঝে, এই যে এ বি সি ডি বৃত্ত দেখ, তখন তুই বুঝছিস একটা এই কেন্দ্রে আসবে, কিন্তু বুঝছিস আমি আঁকতে এইটা দিয়ে খুব একটা আঁকতে পারি না। এ বি বাবা, এইখানে তো সিডি হইতে বাধ্য, বলছে এডিসি, এডিসি এইটা বললো বা তোকে কত বললো বা 110 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে বলছে। এসিবি মান কত, এইবার দাঁত তোকে কিন্তু এটা রাখতেই হচ্ছে, এসিবি এটার মান চাই বসলো, কোনো ব্যাপার না। তোকে যখনই বলছি 100-110 বা, তোকে থিওরম মনে রাখতে হবে যে বৃত্তস্থ যদি যে বিপরীত কোণ দুটো আছে না বা, ওইটা 180 ডিগ্রি হইতে বাধ্য। কারণ কি দেখ, তুই কিন্তু চতুর্ভুজ আঁকতে পারিস তোর খুশি মতো এরকম, বা তুই দুইটাকে বড় করলি, মনে কর তুই ভাবলি যে আমি মনে কর একও বড় করলাম, আবার একও বড় করলাম, কিন্তু এর ক্ষেত্রে চলবে না, এর ক্ষেত্রে একটা তোকে বাইন্ডিং করে দিচ্ছে, একে বড় করলে ছোট হইতে বাধ্য। কথা বুঝ, কিন্তু আমি শর্টকাট ভালো জিনিস শেখা দিলাম, কিন্তু ভাববি যে এর ক্ষেত্রে কেন হয়, এর ক্ষেত্রে এটা ধর্ম পালন করতে বাধ্য। এইটা 110, তাহলে এটা 70, বলবি হ্যাঁ এটা 70 জানছিস। তাই আর এইটা কত তুই বলবি, এইটাও মনে রাখতে হবে কিন্তু, অর্ধবৃত্তের এই পরিধির উপরে যেটা 90 ডিগ্রি হয়, তাহলে তুই জানি গেলি কিন্তু বা এইটা 70, এইটা 90, তাহলে এইটা কত তুই বল নিজেই। অর্ধবৃত্তস্থ কোনো বৃত্ত চতুর্ভুজের যেখানেই এক না, এটা 90 হতে বাধ্য, তাহলে তুই জানলি এটা 70, এটা 90, 70 আর 90 কত হলো তুই বল। তুই বলবি 70 আর 9 160 হয়েছে, তাহলে এইটুকু কথা হবে, এটা 20 ডিগ্রি হবে, আর কি করবি, এটা 20 ডিগ্রি হবে। এ সি বি 20 ডিগ্রি হবে, কারণ এইটা তুই 90 জানছিস, এইটা 110 বলে এটাকে 70 জানছিস, এই একটা বৃত্ত মিলে 180 ডিগ্রি হয়, 90 আর 70 কত, তুই বলবি 90 আর 70 তো 160, তাহলে নিশ্চয়ই এ সি ডি, এ সি বি বলছে না তোকে, হ্যাঁ এ সি বি বলবে বা, এখানে 20 ডিগ্রি অ্যান্সারটা হবে বা 20 ডিগ্রি হবে। বুঝতে পারছিস আমি কি আঁকার চেষ্টা করছিলাম? হ্যাঁ ঠিক আছে, ওই যে 20 ডিগ্রি দেখা আছে বা। আচ্ছা বা দেখ, এইখানে একটা ভালো প্রশ্ন, থ্রি টাইপ, দেখ এটা কি বলবি, কি বলবি, সমকোণী ট্রাপিজিয়াম, রাইট অ্যাঙ্গেল ট্রাপিজিয়াম। এইটা কি বা সমদ্বিবাহু, এই বাহুটা যায় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, আর এটা বিষমবাহু, এটা বাহুটা যায় আলাদা আলাদা বা। তাহলে থ্রি টাইপ অফ ট্রাপিজিয়াম হয়, সেটা এখানে দিলাম তোদের ছবিটা, একটা আইডিয়া আন যে ট্রাপিজিয়াম মানে হচ্ছে 3 রকমের হয়। একটা সমকোণী বলবি, বলবে হ্যাঁ বলছি সমকোণী ট্রাপিজিয়াম কিন্তু বলবি। 2 বলবি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যার 2টি বাহু সমান, এরকম করে আঁকা সম্ভব। আর একটা বিষমবাহু, কোনো সমান টমান নাই, এটার বেশি তো এটার কম, এটা হচ্ছে বিষমবাহু ট্রাপিজিয়াম। তুই তো এরকম আঁকতে পারছিস না বা। ট্রাপিজিয়াম মানে এক জোড়া তো সমান্তরাল লাগবে, এই যে উপরের 2টা সমান্তরাল লাগবে, সে এইদিকেও সমান্তরাল রাখতে পারিস তুই, আমাদের সুবিধার্থে আমরা রাখি, তাই এইদিকে রাখতেছিস। তা আমি এই 2টা সমান্তরাল করে আমি কি এই বাহুটা আর এই বাহুটা সমান করতে পারতাম না? সমদ্বিবাহু, আমি একে সমান্তরাল রাখছি, ভালো কথা, আমি কি 90 ডিগ্রি এটা বাদ দে, এরকম ট্রাপিজিয়াম আঁকতে পারতাম না? তাহলে 3 রকম হয়, বুঝে গেছিস? আচ্ছা সেটা ধারণা দিলাম তোদেরকে আমি। এইবার আয় তো কি বলছিল তোকে বা,
তোকে বলছে কি সেটা একটু এবার তোকে বলছে দেখ এবিসি ট্রাপিজিয়াম, তাহলে এবিসি ট্রাপিজিয়াম বিসি সমান্তরাল, এই জায়গায় ট্রাপিজিয়াম আঁকলাম, ট্রাপিজিয়াম না হলে ইয়ের মতো হয়ে গেল জায়গা, ছাড় একটু ভালো মতন আঁকি, মানে ট্রাপিজিয়াম এই দুটো সমান্তরাল তুই মনে রাখিস। বলে হ্যাঁ মনে রাখছি, এটা সিধা তো এটা সিধা, তবে এটা কি হচ্ছে হোক, এ বিসি সমান্তরাল এডি, এডি দিয়ে দে, এ বি সি ডি, এই বিসি এর সাথে এটা সমান্তরাল মনে রাখিস, এটাকে বিটাকে ভালো দিয়ে নিব, হ্যাঁ, আর এটাকে বি দিয়ে নিলাম, এ বি সি ডি এটা সমান্তরাল বলছে, তাই এডি তরিকা এ বি সি ডি হবে কিন্তু এটা এডি সমান্তরাল বিসি বলছে, হ্যাঁ বিসি সমান্তরাল এডি বলছে, এডি 4, ভালো কথা, এডি 4, এডি 4, এসি বিডি কর্ণ, এটা ভালো মতো একটু বড়, একটু বড়টা হইতো, মানে শূন্য বলছে এসি আর বিডি বাবা কর্ণদ্বয়, এটা সমান্তরাল বোঝার জন্য তোকে বললাম আমি, এখন আর সমান্তরাল ভাইবে লাভ নাই, এটার সাথে এটা সমান্তরাল বুঝে গেছিস। বলছে এ বি সি ডি আছে না কর্ণদ্বয়, এসি এই দেখ এসি বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে, এখানে এমনভাবে ও বিন্দু ছেদ করছে যে এও বাবা দেখ বললো কি এও সমান সমান ও সি বলছে, বলে হ্যাঁ বলছে, বিও ডিও এই ডিও সমান কি বললো বা ও বি, খেয়াল করিস কিন্তু, লেখ না তুই ঘাবড়াইস না, এও সমান সমান ওসি, মানে সমান সমান বলে না, মানে অনুরূপ হিসাবে বলছে কিন্তু বাবা খেয়াল করিস, বলছে এটা অনুরূপ, এইটা সমানুপাত এও সমান সমান ওসি, ডিও সমান সমান ও বি সমান সমান, তোকে বলেছে হাফ, লেখ না একটু তো লেখ, যা যা লেখা আছে ছবি একলি পারলি না তোর পরের কথা, বিসি এর দৈর্ঘ্য কত, এইটার দৈর্ঘ্য কত, তা আমি বলবো এটার দৈর্ঘ্য 8, এবার ঝামেলা শেষ। তুই বলবি কেন, আমি তো এরকম করে টোকা দিয়ে চলে যেতে পারতাম, তোরা বলবি বাবা আমার তো এক টোকাতে অ্যান্সার শেষ, ওইভাবে হয় না বাবা, বেসিক জানতে হয়, তোরা জানতে চাচ্ছিস না, আমি জানাচ্ছি না, এটা যাবে তার ডবল হবে, এটা ডবল দেখছিলি কি ডবল আসে যে, ডবল সম্পর্ক ছিল কেন, একদম ফুল জানা দরকার আছে, যারা খেলাড়িরা বুঝে যাচ্ছে যে কেন বলে যাচ্ছে, বলছে এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, ভালো কথা, এবি 6 সেমি, বিসি 8 সেমি, এবিসির পুরো দেখ শুনি রাখিস, ট্রায়াঙ্গেল হচ্ছে মেন কথা, হোয়াট ইজ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মিন বাবা ত্রিভুজ, এর কেন্দ্রবিন্দু যে আছে, কেন্দ্রবিন্দু মানে যাকে বলা হচ্ছে সেন্টার, সেন্টার টাইপ অফ 4, কি একটা হচ্ছে বা অর্থ সেন্টার, ঘাবড়াইস না, নামগুলো লম্ব কেন্দ্র, নাথিংকে যখন শিখবো নাথিংকে করে জায়গা অত বেসিক আর জানতে চাচ্ছি না, অর্থ সেন্টার, সার্কাম সেন্টার, এন সেন্টার, আর কি একটা বা সেন্ট্রয়েড মানে মধ্যমা, যাই হোক পরে বুঝাই দেবনি। এইবার যে আর কাম টু দ্য পয়েন্টে চলে আসে, পরিভাষার দেখ এইখানে যেহেতু তোকে বলছে দেখ বাবা 90 ডিগ্রি বলছে, এটা 8 সেমি বলছে, এবিসি পরিভাষার্ধ, তো তুই বল এবিসি এটা ত্রিভুজ, একটা কোন 90 ডিগ্রি বলছে, মানে বুঝে গেছিস তুই, হ্যাঁ ভালো কথা বুঝছি, একটা 6 সেমি বলছে তোকে, একটা 8 সেমি বলছে, এ বি সি বলছে, এ বি 6 সেমি, এটা 8 সেমি বলছে তোকে, বি 90 ডিগ্রি বলছে, 90 ডিগ্রি হয়েছে দেখ খেয়াল করে তুই, এ বি সি বি কোন 90 ডিগ্রি 90 ডিগ্রি 1 সেমি, এইটা তো বিকে বুঝে জানিস তুই, এ বি 6 বি সি 8 বলে হ্যাঁ বুঝছি, বলছে পরিব্যাসার্ধ, যখনই এই ভাষাটা তুই দেখলি
তখনই তুই বুঝলি যে এটা সার্কাম সেন্টারের কথা বলছে, মানে পরিব্যাসার্ধর কথা বলছে। বা পরিব্যাসার্ধ কোনটা জিনিসটাকে বলি, পরিব্যাসার্ধ কোনটা জিনিস এখানে আঁকার চেষ্টা করছি আমি এখানে আমরা দেখাই তোকে একটা জিনিস, এরম আঁকলি তো তুই। বা পরিব্যাসার্ধ কি, মধ্যমা নিলি, সরি মধ্যমা ভুল বললাম, মিড পয়েন্ট। এরম চলে যাচ্ছিস তাহলে মধ্যমা বলতিস। অ্যাকচুয়ালি এই যে সার্কাম সেন্টার আছে না, বা পরিভাষাতে পড়ে দুইটা গুণ নিয়ে তৈরি। একটা হচ্ছে অর্থ সেন্টার, অর্থ সেন্টার মানে কি, বা লম্ব কেন্দ্র, মানে এখানে 90 ডিগ্রি রাখবি। মনে কর, আমার কথা একটু শুন, আমি এইখান থেকে নিয়ে কি 90 রাখতে পারতাম না? পারতাম, কিন্তু বলছে না, তাহলে তো মধ্যমা হইল না। আবার আমার 90 ডিগ্রি দরকার। দুইটা গুণ, মানে অর্থ সেন্টারের একটা গুণ আর মধ্যমার একটা গুণ, দুইটা গুণ নিয়েই তৈরি হবে হচ্ছে পরিব্যাসার্ধ। সেটা শুনে নে, দুইটার গুণ নিয়ে একটা তৈরি হবে। তাহলে তুই বল, আমি একটা ত্রিভুজ আঁকলাম, বলি হ্যাঁ আঁকলাম। প্রথম তো মধ্যবিন্দু নিচ্ছি, কিন্তু মধ্যমা আঁকবো না, বা মধ্যমা আঁকলাম না, একটা ধর্ম নিলাম। আচ্ছা, তারপর একটা কী ধর্ম নেব? 90 ডিগ্রি নেব। কিন্তু এই কোণে কিন্তু যাবো না, তাহলে অর্থ সেন্টার হয়ে যাবে। এখনও 90 ডিগ্রি আঁকবো বাবা, আর এই 90 ডিগ্রিটা আঁক, তাহলে বুঝতে পারবি তুই। আর এইখানেও 90 ডিগ্রি আঁকবো, এইখানেও 90, যেখানে ছেদ করলো বা এটার কথা বাদ দে। দিস ইজ সার্কাম সেন্টার, দিস ইজ সার্কাম সেন্টার। এইখান থেকে এর যা ডিস্টেন্স, এখান থেকে এর যা ডিস্টেন্স, ভালো মতো এর যাতে ইচ্ছা তাই থাকবে। দিস ইজ সার্কাম সেন্টার, দিস ইজ পরিব্যাসার্ধ। বুঝে গেছিস? বলে হ্যাঁ বুঝে গেছি। তুই বল এবার আমাকে, আমি যদি বলি তোকে, হ্যাঁ তোকে তো সোজা জিনিস আমি এক চান্স বলে দিতাম, পিছনেরটাও শিখালাম। তাহলে তুই বল, এবার যেন আমি ত্রিভুজ নিচ্ছি, 90 ডিগ্রি থেকে বুঝছিস তুই তো, সমকোণী ত্রিভুজ যে, হ্যাঁ। আচ্ছা, তোকে বললাম যে বাবা তুই মধ্যবিন্দুগুলো নে। নিছি দাদা বা স্যার বা দিদিমণি, নিছি আমি মধ্যবিন্দু, বলেন। তাই আমি বললাম এবার লম্ব যান, 90 ডিগ্রি যান। এখানে যাবেন না বলছি, যাচ্ছি। এখানে 90 ডিগ্রি যান। আপনার না এইখানে ছেদ হবে, এখানে ছেদ হবে। বা কোনটা যদি সমকোণী ত্রিভুজ হয়, বা যদি সার্কাম সেন্টার পরিব্যাসার্ধের যদি সমকোণী ত্রিভুজ হয়ে যায়, বা তাহলে ও এইখানে ছেদ করে মধ্যবিন্দুতে, এই যে পয়েন্টটা। তাহলে তুই বল এর পরিব্যাসার্ধ কত? তুই বলবি এইটা আসছি 6, এইটা আসছি 8, আমি বলবো এটা 10। এটা মুখস্থ করতে হবে, এটা 6, এটা 10। কারণ কি, দেখ 3, 4, 5 এটা ট্রিপলেট। বললাম এই সবাইকে 2 দিয়ে গুণ করে দে, প্রত্যেককে 2 গুণ। তাহলে কি 3 দুগুণ 6, বলি 4 দুগুণ 8, 5 দুগুণ 10। বুঝে গেছিস? এটা 10। তাই পরিব্যাসার্ধ মানে এইটুক চাচ্ছে তো, বাহ এইটুক চাচ্ছে তো, বাহ তোকে তো সম্পূর্ণ ব্যাস চাই নাই, এইটুক। তাহলে বুঝে গেছিস 10-এর এই যে 10 তার অর্ধেক 5, ব্যাস উত্তর শেষ, উত্তর শেষ। আচ্ছা দেখ তোর এবার আর সাইনে দেখ, এবার দেখবো এইখানে একটা জিনিস, তুই এই কয়টা কিন্তু কোনো দিন ভুলে যাস না, তোকে বলি। সেটা হচ্ছে সাইন মানে লম্ববাই অতিভুজ। থিটা লিখতে হবে, বা থিটা ভুলে গেলে মনে করিস না, ভুলেও যাই মানে সেটা আমি কস থিটা ভূমি বাই অতিভুজ, বাবা এটা ভুলিস না। আর এরই বিপরীত যেটা, সেটা হচ্ছে বা কোসেক। কোসেক মানে হচ্ছে, কোসেক যখন তুই বলবি বা তখন বলবি অতিভুজ বাই লম্ব। আর এর যখন তুই বলবি, এটা উল্টা উল্টি দেখো, এসের সাথে সির সম্পর্ক, আবার সির সাথে সির না, সেকের সম্পর্ক। কতটা বুঝানো? আচ্ছা অতটা বুঝতে তোরা বেশি তোরা লিখতে চাস না, স্যার স্যার না দেখবি না, তোর শেখাবোই না, তো আমি এমনি করে দিই, তোদের এত পাট পাট করে শেখায় লাভ নেই, শিখতেই চাচ্ছিস। আচ্ছা আচ্ছা, এবার শোন, পড়া দিচ্ছি, চলো। এবার কি বলছো তোকে, দেখ এইটা 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 থিটা কত, তুই ভাববি এই যে তোকে বলছে এই কথাটা, আর কস থিটা সমান সমান 2√3। যখনই তোকে থিটার মান চাইছে তখনই ভাববি যে এই কস এখানে আনার চেষ্টা কর, তোর একটাই উপায় আনার, আর কস থিটা লেখ।
2√3 মান কি? এইটুক তো বলছি রে বাবা, এইটুক তো বলছি। √3 দেখেই বুঝছিস যে এইটা √3, এটা 1, এটা 2, তার মানে এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এইটুকু বারবার বলছি, কিন্তু যার ডিগ্রি ছোটো হয় তার বানটা বড় হয়। √3 কিন্তু 1.732 মনে রাখিস, বেশি। তো তোকে কী বলছে, 2√3 মানে কি? এর মতো আনার চেষ্টা করবি, এর মতো কসের মতো আনার চেষ্টা করবি। তাহলে cos 30 ডিগ্রিতে ভাব, cos 30 ডিগ্রি মানে প্রথম ভাব, আমি ঠিক লিখছি না। cos 30 ডিগ্রি মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি এইটা বলবি, হ্যাঁ এইটা, অতিভুজ এইটা বলবি এইটা। ভাই মিলল না, ভাই মিলল না। তো এই পাশ থেকে 2√3 বলছে আর cos থিটা। এটা একটা কাজ কর বেটা, এটা একটা কাজ কর বেটিয়া, এটাকে একটা কাজ কর, এটা অন্যটা প্রয়োগ করে দিই, বুঝছিস? ছেড়ে আরেকটা জিনিস প্রয়োগ কর, একটা জিনিস মনে পড়ে গেল হবে তো এখান থেকে। দেখ, তোকে কিন্তু ব্রেন চালাইতে হবে, এইগুলো কিন্তু মনে রাখতে হবে, তোকে অনেক কিছু মনে রাখতে হবে। এগুলোর ক্ষেত্রে কিন্তু তোর একটা মাইন্ড কিন্তু রাখতে হবে কিন্তু। তুই, আমি দেখছি বা একটা জিনিস দেখতো, আমি দেখলাম যে আর এই যে cos থিটা বা এর নিচে যদি আমি এইটা লিখি বা আর sin থিটা লিখি, এইটার মানে আমি জানি, দেখ এইটা কিন্তু একটা বড় জিনিস, কিন্তু এটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগবে। এইটা বা এইটা, তাহলে অনুপাত এইটা বা এটা, মানে এই যে আমাদের সদৃশ্য কোণের মতো ব্যাপার। এইটা বা এইটা, এইটার মান তো এইটা, বলবি 2√3/2। এইবার বল cos বাই সাইন মানে কি? আর কাটা গেল, সাইন বাই cos মানে 10, তাহলে cos বাই 10 মানে cot থিটার মান কি বেরোলো তোর? 2 কাটা √3। এইবার √3 নে ভাব, এইবার তুই √3 নে ভাব। ট্যান আর কট মানে লম্ব আর ভূমির সম্পর্ক আসবে। তুই যদি এটাকে বড় করে আঁকছিস, তাহলে এটাকে √3 আঁক, এটাকে 1 আঁক, এটাকে 30 ডিগ্রি দে, এটাকে 60 ডিগ্রি দে, এই সম্পূর্ণ চলবে 2। তো কি যে কট মানে কি? কট মানে তোকে জানতে হবে, কিন্তু কট মানে তোকে জানতে হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে দেখলাম এটা বাবা, এইটার জায়গা তুই এরম করে লেখার চেষ্টা করবি, এটা তো যা ছিল আছে বাবা। দেখলাম যে তুই ভূমি রাখবা, তুই cot √3 মান cot 30 ডিগ্রি লিখতে, মানে তুই 30 ডিগ্রি দেখছিস। কট মানে কি? ভূমি মানে এটা বাবা, যেই উল্টা দিকে তাকাবি সেটা কিন্তু অপোজিট বাবা। ওই দিক থেকে তাকাবি তো এটা অপোজিট, এই দিক থেকে তাকাচ্ছি তো ওইটা অপোজিট। 30 ডিগ্রি এই দিক দিয়ে চিন্তা করছি কিন্তু বাবা, তো এইটা অপোজিট মানে হচ্ছে লম্ব। এদিকে তাকাবি তো এ লম্ব, এইটা হচ্ছে এ লম্ব। আমার তো কট মানে তো লম্ব না, ভূমি বাই, তাহলে ভূমি বাই কি লম্ব √3, তাহলে পাই গেছিস। তাহলে তুই বুঝছিস তো যে cot 30 ডিগ্রির মান লম্ব। এই পরে এটা কাটবি না শুধু, কিন্তু বা লিখবি থিটা সমান 30 ডিগ্রি। কাটবি না, কাটা যায় কিন্তু কাটবি না, কিন্তু এরকম কাটিস না কিন্তু। হ্যাঁ, পরে কেন কাটতে হবে বলবি, তোর কিছুই লেখার দরকার নেই, থিটা সমান লিখবি, বা তুলনা করে লিখতে পারিস। তুই থিটার মান পাইছি বলে, হ্যাঁ পাই গেছি, থিটার মান তো আমি পাই গেছি, তো থিটার মান পাই গেছো, তো আর কি সমস্যা তোমার? তোমার কী চাইছিল বা থিটার মান, তো আসছে তোমার 30 ডিগ্রি, বলে আমি আসছে আমার 30 ডিগ্রি, আর কী চাইছি তোমাকে? আর সাইনের মান, তাই আমি তো থিটার মান পাইছি, আমার কোথায় আপত্তি আছে? তুমি একটা যে কোনো মান দাও না, এটা এটা বসায় দাও, তুমি এটাকে বসায় দাও, আর সাইন থিটা সমান 2। আচ্ছা বাবা, তুমি কি পাও নাই? কিসের মান বলো? থিটার মান তুমি পাওছো তো? হ্যাঁ পাইছি। কত পেয়েছি? 30 ডিগ্রি পেয়েছি। তো 30 ডিগ্রি লেখো না বাবা, তুমি 30 ডিগ্রি লেখো, পাইছো তো। এবার তুমি আর সাইন থিটা মানে দেখো বাবা, থিটা মানে কিন্তু সেই ডিগ্রিটা বের করে ফেলাইছো। আর সাইন 30 ডিগ্রি সমান 2, বলে হ্যাঁ লিখেছি আর সাইন থিটা। আবার তুমি একই প্রসেস প্রয়োগ করো, তুমি প্রয়োগ করো, হয় এইটাকে করো না এটা, দুইটার মধ্যে একটা করো। দেখো সাইন 30 ডিগ্রির মান হাফ, যদি মনে থাকে তোমার তো আরও ভালো, তুমি অনেকভাবে করতে পারবা। সাইন এবার রাখো 30 ডিগ্রি বলবো, হ্যাঁ সাইন 30 ডিগ্রি। এইটা √3 বলছি, এইটা 1 বলছি, এটা 2 বলছি। 30 ডিগ্রি লম্ব, এই যে লম্ব, উল্টা দিকে তাকাচ্ছ তুমি, লম্ব বাই ভূমি। তাহলে বলো তুমি সাইন 30 ডিগ্রি হাফ লিখতে পারি আমি? দেখো হাফ আসছে তোমার, হাফ আসছে, হ্যাঁ হাফ আসছে তোমার, সমান 2। তাহলে আর বলো তোমার, যখন এই ভাগ তো ওই পাশে গেলে কী হবে বলো? গুণ হবে।
তাহলে দুইটা মান, একটা 4 একটা 30 ডিগ্রি। বললো হ্যাঁ বুঝে গেছি। তাহলে এবার আমি আরও একটা সেকেন্ড ধাপে আসি, সেটা হচ্ছে এটা আর একটা সাইন থিটা কস থিটার অঙ্ক বা সেটা কি বলছে দেখ বা, তোকে বলছে কি বলতো বা, এ প্লাস বির মান 1, এইটার মান এত, এইটার মান কত। আচ্ছা তুই কি একটা জিনিস লক্ষ্য করছিস, আবার কি আমি সেম টু সেম প্রসেস দেখতে পাচ্ছি কি? হ্যাঁ দেখতে পাচ্ছি তো, কিন্তু ওটা লাভ হবে না? লাভ হবে না বাবা। তুই প্রয়োগ করবি, কিন্তু তুই তোর প্রয়োগ করবি, তোর দিমাগে কিন্তু তোর এটা কাজে দিবে, আমার দিমাগ কাজে দিবে না। আমি পরীক্ষা দিবি তুই এখানে যদি সাইন বাই কস ট্যান লিখিস তোর কাজে দিবে না, কিন্তু তোর একটা জিনিস কাজে দিবে। কোনটা কাজে দিবে? বললি যে আমি এইটা কাজে দিবে। কি বল কাজে দিবে তুই শুনিস, এই সম্পূর্ণটা তোকে থিটা ধরে নিতে পারিস তুই, তোর আপত্তি নাই। তাহলে তুই বলতে পারিস কি বা, যে সাইন লিখলি, এ প্লাস বি লিখলি, আমি বলছি না এই যে এইটাকে এরকম করে লেখার চেষ্টা কর। এক কখন হয় বাবা? এই যে দেখ, এইটা তোদের আমি শেখাই নাই। এ দেখ বাবা, অ্যাকচুয়ালি ত্রিভুজ থেকে সমস্ত জিনিসের কিন্তু সৃষ্টি। সেকেন্ড বলি, সেকেন্ড কাকে বলে? একটা বৃত্তকে পার করে তাকে সেকেন্ড বলে, এটা পরে শেখাবো না তোকে আমি। তাহলে তুই দেখ, যখনই তোর আসছে না বা সাইন যদি 1 আসে, সাইন মানে কি বলবি? লম্ব বাই অতিভুজ। না না ভালো কথা, তুমি লম্ব বাই অতিভুজ জানছো তো। এবার তো লম্ব তো তোমার এই অতিভুজই উঠতে উঠতে এখানে আসছে, তার মানে এই যে 1 বলছে না, তার মানে দিস ইজ সাইন 90 ডিগ্রি। বা এই সাইন, তোকে বলি সাইন 90 ডিগ্রির মান 1 মনে রাখিস, সাইন 0 ডিগ্রির মান 0 মনে রাখিস। তাহলে এখানে যেহেতু 1 আসছে, তাহলে সাইন 90 ডিগ্রি লিখতে পারি। আবার কম্পেয়ার বা সাইন সাইন কমন, হ্যাঁ কমন তো। তাহলে এ প্লাস কেন হচ্ছে এটা বলবো না তোকে পরে। এ প্লাস বি সমান সমান তুই কী বলতে পারিস? 90 ডিগ্রি। ঠিক একইভাবে এইটা পাবি, একইভাবে এইটা পাবি কস এ মাইনাস, কস তো লিখবি না, পরে তো কস কাটাকাটি। এইটা আবার কী করে বুঝবি? দেখ এইটার যা হয় বা, দেখ আর জিনিস বলি, এইটার যা হয় বা, সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে ভাববি কস 90 ডিগ্রির মান 0, উল্টাটা হয় বা। এইটা কিন্তু মনে রাখিস, এটা শেখাবো এক পালা তোকে। এটা দারুণ জিনিস সাবজেক্ট। এর মান যা হবে তার এর উল্টাটা হবে, ঠিক আছে? এর মান 0 হবে। তার মানে তুই বুঝে গেছিলি এ প্লাস বি সমান সমান 90, আর এ মাইনাস বি সমান সমান তুই জানে গেছিলি 0। তো হ্যাঁ জানে গেছি। তাহলে তুই বল, এটা যোগ করি বললে তোর 2a সমান সমান তুই কী লিখতে পারতিস? বলে 90 ডিগ্রি। হ্যাঁ লিখস, তো 2 এর মান তো পাই গেছিস, তাহলে কট 2a। তাহলে বল কট 2a মানে কি বা? 2 এর মান তো পাইছিস, কট 2a মানে কট 90 ডিগ্রি। এখন কট 90 ডিগ্রি মানে কি? আমি বলবো কট 90 ডিগ্রি মান 0। তুই বলবি এইটা আবার কোথা থেকে জানতেছিস? দেখ বেসিক তো তোর দরকার, আমি আপাতত চালাই যাচ্ছি। এবং তোরা ডিপলি গেলেই তোরা দেখতে যাচ্ছিস না, আমি দেখতেছি, ওই জন্য আমি আর ডিপলি যাচ্ছি না। চল, যেটা না গেলে তো চলেই না। আবার কিছু ক্ষেত্রে যাবো আমি। সাইন থিটা কস থিটা টোটাল সাবজেক্ট নিয়ে একদিন আসবো, তখন তোকে বলে দেবো আমি যে কেন, কী ব্যাপার, কী বৃত্তান্ত, কী বৃত্তান্ত। আচ্ছা, এটা অর্ধ করলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল, দেখ কি বলছে, গোলক কত? তুই বলছিস 4/3 পাই আর স্কোয়ার। বললাম কাকে দ্বিগুণ করতে বলছো বা? ব্যাসার্ধ। এইটা দ্বিগুণ বাবা, এইটা দ্বিগুণ। 12 লিখে স্কোয়ার। তুই ভাব কি হয়ে গেল ঘটনাটা, কি হয়ে গেল? 4 আর স্কোয়ার হলো। এই 4/3 ছিল, তার মানে ছিল আর স্কোয়ার, হয়ে গেলো 4 আর স্কোয়ার। তাহলে বাড়লো কত বুঝছিস তো তুই? 3 আর স্কোয়ার বেড়ে গেল। তো বলছে বক্রতলের যে ক্ষেত্রফল, দেখ গোলকের কিন্তু গোলকের একটাই তল, তোর যার বক্রতলতা, পৃষ্ঠতলতা, সবতলতা, সমগ্রতলতা জানি 3/স্কোয়ার। তো বলো শতকরা কত বৃদ্ধি পাইল? 3r² তো বৃদ্ধি পাইল, বুঝছি বাবা, কিন্তু কততে? ছিল r², বৃদ্ধি পাইল 3r²। 100তে কত? এগুলো r² না লিখলেও হইতো, 300 পাওয়া। এইটা একটা ভালো প্রশ্ন বা, এটা দেখেন একটু বলে দিচ্ছি। এটা একটু
তোকে বলছে বাবা দেখ, খেয়াল করে দেখ তুই, তোকে বলছে দেখ এটা কেন তুই ছবিটা দেখবা, তোকে কিন্তু বলছে বলছে এই ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য বলছে কিন্তু বা এইটা বা এই কর্ণ দুইটা আছে কিন্তু এরকম একটা দৈর্ঘ্য হয়, তখন এইটার কথা তোকে বলে দেবো বা এই জন্য আঁকলাম কিন্তু আমি। একটি ঘনকের প্রতিটি তলের গর্ণ, তল বলতে এইটাকে বোঝায় বা, তল বলতে এই তলটাকে বোঝায়, হ্যাঁ তলের দৈর্ঘ্য। তলের দৈর্ঘ্য বললো কি বা, যদি তোর তল না বলতো তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হতো বলতিস a√3, আর এরটা যদি হয় বলবি a√2। কীভাবে কী বৃত্তান্ত আসে জানিস, তাহলে তোকে বলছে a√2 সমান সমান 6√2, তো বললাম √2 কাটা এর মান 6। তোকে চাইছে কি বা ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল। তুই জানিস কেন যে কোনো যে ঘনকের মান হচ্ছে 3 বার গুণ, তো প্রত্যেক বাহু সমান, তার মানে একেই 3 বার গুণ, তাহলে 6কে 3 বার গুণ করলে তোর কত হবে, তুই বলবি 216 হবে বা 6×36, 36কে 6 দিয়ে গুণ কর 216 হবে। একটি পরিসংখ্যান মাঝের গড় এত বলছে তোকে বা দেখ, আর বলছে সামেশন এফআই 140 সামেশন এফআই এর মান নির্ণয় করতে, তো বা গড় বলছে চাচ্ছে কি তোকে বা সামেশন এফআই এর সাথে এটা ভাগ দিয়ে দে। কেন বলবো কারণটা তোকে, কারণ বলে যাচ্ছে আমি তাড়াতাড়ি শেষ করছি, তোরা তাড়াতাড়ি দেখতে চাই এটা পর্যন্ত দেখ। তোকে বললো 6 এই তুই কোথায় কর, মানে তুই একটা 5 লাখ টাকা ধার নিছিস, ওই টাকার কিছুটা বাকিটা পোস্ট অফিসে জমা রাখছিস। আচ্ছা এই দিলে তোদের পরে করা বুঝছিস, থাক। তোদের বেসিক বলতেছি না তো নিজেরই কেমন লাগছে আমার, এবার ঝড়ের গতি বেগে বলে যাচ্ছি, ঠিক হচ্ছে না। আচ্ছা এটাকে ধীরেই বলি, তাহলে তুই শুন এক কাজ, তোরা পড় প্রথম ধীরেই বলে দিই। কয়েক মিনিটের ভিডিও হয়ে গেছে, অনেক মিনিট ভিডিও হয়ে গেছে। কালকে তোদের আমি এইটা সহকারে দিয়ে দেবো, ঠিক আছে।